তীব্র হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, পুনর্বাসনে প্রশাসনকে দেখছে বিএনপি। জাতীয় ঐকমত্যের সংলাপে যাচ্ছে জামায়াত, আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছেন আমির। পট পরিবর্তনের পর রাজনৈতিক দল গঠনের হিড়িক, ইলিয়াস কাঞ্চনও আনলেন জনতা পার্টি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও গণপরিষদ নির্বাচনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার বিকেলে চান্দনা চৌরাস্তায় গাজীপুর মহানগর সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না, তাদের অপকর্মের শাস্তি দ্রুততম সময়ে নিশ্চিত করতে হবে। এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান নেতারা। বিক্ষোভে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ১০০ দিন দেশের ৬৪ জেলায় গণসংযোগ চালাবে ইনকিলাব মঞ্চ। দাবি পূরণ না হলে আগামী ৫ আগস্ট মার্চ ফর বাংলাদেশ কর্মসূচিতে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি সংগঠনটির। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে শহীদী সমাবেশে ৪টি দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। যার দাবির মধ্যে রয়েছে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও আওয়ামী লীগকে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা। এছাড়া শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচারেরও দাবি তোলা হয়। ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই সমাবেশ ও মিছিল করে ইনকিলাব মঞ্চ। এই ৪ দফা যদি বাস্তবায়ন না হয়, আগামী ৩৬শে জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি। সরকার হাতে পায়ে ধরে বলেছে, আজকে যেন কিছু ঘেরাও না করি, সময় দিলাম। প্রশাসনের মদদে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের শিমুলিয়ায় এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সারা দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী শাসন সহ ১১ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। আসাদুজ্জামান রিপন বলেন, বর্তমান সরকারের প্রশাসনে ধীরে ধীরে আওয়ামী লীগের লোকজনের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে। সরকারের মধ্যে কখনো উপদেষ্টার নামে, কখনো বা বিশেষ সহকারীর নামে এই পুনর্বাসন হচ্ছে। বিএনপির এই নেতা আরও বলেন, ৫ আগস্ট শুধু স্বৈরাচার সরকারের পতনের জন্য হয়নি, স্বৈরাচারী ব্যবস্থাকে ধ্বংস করাও ছিল উদ্দেশ্য। প্রশাসনে ধীরে ধীরে একটি পতিত আওয়ামী লীগের লোকজনের একটি পুনর্বাসনের প্রক্রিয়া চালু হয়ে গেছে। সরকারের মধ্যে নানাভাবে কখনো উপদেষ্টার নামে, কখনো বিশেষ সহকারীর নামে আওয়ামী লীগের লোকজনের পুনর্বাসন হচ্ছে। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সাথে আজ মতবিনিময় করবে জামাত ইসলামী। সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে মতবিনিময় শুরুর কথা রয়েছে। এতে জামাত ইসলামের পক্ষে নেতৃত্ব দেবেন নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে জামাতের প্রতিনিধি দল। এর আগে গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও ২ কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামাত ইসলামী। সে সময় সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে মতামত দেওয়া হয়। নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তা সরকারকে জামাত দিতে চায় বলেও জানান দলটির নেতারা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে ময়মনসিংহে কর্মী সম্মেলনে এই আহ্বান জানান তিনি। জামাত আমির বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সদিচ্ছা ও সক্ষমতা প্রমাণ করা প্রয়োজন। যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তাদের বিচার নিশ্চিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে, এটি বাতিলের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। এটার প্রমাণ আপনারা পেশ করুন। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, জনগণের পরবর্তী খেদমতের জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে। আর এখানে নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন ইসলাম বিরোধী বলে অভিযোগ খেলাফত মজলিসের। যৌনকর্মীদের শ্রমিকের স্বীকৃতিকে নারী অবমাননা হিসেবেও দেখছে সংগঠনটি। শুক্রবার দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে সমাবেশে এই মন্তব্য করেন সংগঠনের নেতারা। তারা দাবি করেন, নারী বিষয়ক কমিশন ইসলাম ও নৈতিকতা বিরোধী, তাই শিগগিরই তা বাতিল করতে হবে। ইসলামী ব্যক্তিত্বদের নিয়ে নতুন কমিশন গঠনের প্রস্তাব দেন তারা। এ সময় নেতারা অভিযোগ করেন, এই কমিশন ভারতের হয়ে বাংলাদেশে প্রভাব বিস্তার করছে। এছাড়া ভারতের ওয়াকফ আইন পাশ হলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়বে। এই আইনের কারণে মুসলমানদের ওপর নির্যাতন বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। তাই এটি বাতিলের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। কমিশনের সুপারিশ মৌলিক বাতিল করতে হবে। দু একটি ভালো জিনিস যা আছে সেগুলো আমরা নতুন কমিশন করে রাখার ব্যবস্থা করতে হবে। তাই প্রিয় ভাইয়েরা আমার, এই কথার সাথে সাথে আমরা ভারতে যে ওয়াকফ আইনের মাধ্যমে যে সমস্ত মুসলিম নিধনের ব্যবস্থা করা হয়েছে, মুসলমানদের মধ্যে অনুদোষ তৈরি হয়েছে, তা বন্ধ করতে হবে। নির্বাচনের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানী গুলশানে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জেসানের জন্য অনুদান উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করে আমরা বিএনপি পরিবার। রিজভী বলেন, এখনও ক্রান্তিকাল শেষ হয়নি। সরকারের উপদেষ্টাদের নামে মামলা প্রত্যাহার হলেও বিএনপি কর্মীসহ অনেক আন্দোলনকারীর নামে মামলা এখনও রয়ে গেছে। এ সময় আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধের দাবি জানান দলটির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আলী। এটা সংস্কার হবে, এটা সংশোধন হবে, আবার নতুন আসবে, নতুন আইন প্রণয়ন হবে। এই করতে করতেই তো পৃথিবী এবং বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সংস্কার তো চলতেই থাকবে। তো তাহলে নির্বাচনের বিকল্প হিসেবে কেন এটাকে দাঁড় করানো হচ্ছে? 2024-এ কি করেছে, কি করে নাই, সুতরাং এদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আজকে আমরা বলছি যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ যেন এদেশে, বেশিরভাগ যেন এদেশে ফিরে না আসতে পারে, সেজন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। সরকারে বসে তরুণরা রাজনৈতিক দল গোছানোর চেষ্টা করছে বলে মন্তব্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের সাংগঠনিক সম্মেলনের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সরকারের থেকে সব সুবিধা নিয়ে দল প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে বলে মন্তব্য তার। বলেন, গণ অভ্যুত্থানের পর সামাজিক নিরাপত্তা কমেছে, বিপ্লবের নামে নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। ফ্যাসিবাদের শেকড় এখন বিস্তৃত বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সাইফুল হক অভিযোগ করে বলেন, একটি মহল মুক্তিযুদ্ধকে ছোট করার অপচেষ্টায় লিপ্ত। সরকারের 8 মাসে লুট হওয়া অর্থ দেশে ফিরিয়ে না আনতে পারায় সরকারের সমালোচনা করেন তিনি। যেভাবে তারা সরকারের কোলে পিঠে বসে তারা দলটা তৈরি করবার চেষ্টা করছেন, সরকারি ছায়ার মধ্যে থেকে যেভাবে তারা দলটা তৈরি করবার চেষ্টা করছেন, এটা তাদের সম্ভাবনাকে ইতিমধ্যে অনেকখানি নষ্ট করে দিয়েছে। রাজনৈতিক আর্থিক নানাভাবে আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন, এই তৎপরতা মানুষ ভালোভাবে নিচ্ছে না। মানুষ এটাকে ইতিবাচকভাবে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ হয়েছে। দলটির মহাসচিব সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদ। দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় দলটি। গত 8 মাসে প্রায় 2 ডজন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। 17 এপ্রিল রাজধানীর হোটেল শেরাটন বিতর্কিত এমএলএম কোম্পানি ডেস্টিনির এমডি রফিকুল আমিন ঘোষণা দেন নতুন রাজনৈতিক দলের নাম আম জনতা পার্টি। যদিও আম জনতা পার্টি ও আম জনতার দল নামে আরও 2টি রাজনৈতিক দল আছে। এর 8 দিন পরই আরও একটি নতুন রাজনৈতিক দল, নাম জনতা পার্টি বাংলাদেশ। রাজধানীর একটি 5 স্টার হোটেলে দলের ঘোষণাপত্র পাঠ করেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। তুলনামূলক ছোট দলগুলোকে জাতীয় সত্তা
বা নির্বাচনী গাঠবন্ধনের নামে হজম করার খেলায় নেমেছে। আর ওই সব ছোট দল সংসদে আসন প্রাপ্তির লোভে তাদের আদর্শ সক্রিয়তা বিসর্জন দিয়ে ফেলেছে। এক নেতা সর্বশ্রেষ্ঠ দল জনগণের প্রতি আর দায়বদ্ধ নেই। ভবিষ্যতে নির্বাচিত সরকারের হাতে সংস্কারের দায়িত্ব ছেড়ে দেওয়া মানে আত্মহনন এবং জনগণকে আশা হতে পারে। সংস্কারের মাধ্যমে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত সাব্যস্ত করা জরুরি। বিএনপির সাবেক নেতা ও কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আছেন এই দলে। স্লোগান গড়ব মোরা ইনসাফের বাংলাদেশ। ৩২ বছর আমি নিরাপদ সড়কের আন্দোলন করেছি। এই ৩২ বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি, সেই সরকারের কোন রকমের সাহায্য সহযোগিতা পাইনি। এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এই দেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। প্রতি মাসেই আসছে কয়েকটি দল। গত এক মাসে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন পড়েছে 50টির বেশি। আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করব। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এর দুর্নীতি ও পদত্যাগের বিষয়ে মন্ত্রণালয়ের তদন্ত করার কোনো উদ্যোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের মশা নিধন অভিযানে একথা জানান তিনি। এর আগে মশা নিধন কার্যক্রম নিয়ে তিনি বলেন, এখন থেকে নিয়মিত এই অভিযান চলবে। কাজের সুবিধার্থে 10 জনে চলবে 10টি বিশেষ অভিযান। পরে ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া বলেন, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অঞ্চলের ভবনগুলো এবারের অভিযানের আওতায় নিয়ে আসা হবে। পরে অভিযান থেকে সচেতনতামূলক একটি সংক্ষিপ্ত শোভাযাত্রা বের করা হয়। এই বর্ষা আসলেই বা সামান্য বৃষ্টি হলেই এরা বংশবিস্তারের একটা জায়গা পায়। এই কারণে আমাদের এই বিশেষ অভিযান, যাতে বৃষ্টি হলে পানি জমলে যেন মশা তার জন্মস্থান তৈরি করতে না পারে। এই কারণে আমরা এই বিশেষ করে জুনের বর্ষার মৌসুম আসার আগেই আমরা এই বিশেষ অভিযান শেষ করব। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসির বিরুদ্ধে প্রায় কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। কাজ না করে এই প্রকল্পের নামে বেনামে টাকা আত্মসাৎ করেন এলজিইডির সাবেক উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার সহ সংশ্লিষ্টরা। আর দুর্নীতি আড়াল করতে প্রকল্পের কাগজপত্রও অফিস থেকে গায়েব করা হয়। ময়মনসিংহের চরশঙ্কর গ্রামের নয়ন মিয়া একটি সাবমার্সিবল পাম্প বসানোর জন্য কাগজপত্র জমা দেন। 2024-25 অর্থবছরে পিআইসির আওতায় পাম্প নির্মাণে 1,20,000 টাকা বরাদ্দ আসে, কিন্তু কাজ না করেই পুরো টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। একই গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল কাশিমের নামে সাবমার্সিবলের টাকাও একইভাবে আত্মসাৎ করা হয়, অথচ সুবিধাভোগীরা টাকা বরাদ্দের বিষয়টি জানেন না। তুমি কাগজপত্রগুলা দেবো মায়ে, পরে আমি বুড়াইরে ওগাড়ার পর কপি দিছি, টাকা উত্তোলন হয়েছে কিন্তু আমি তো মাল পাই নাই। উপজেলা প্রকৌশলী বলছেন প্রকল্পের নামে টাকা তোলা হলেও কাজ হয়নি। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন আত্মসাৎ করা প্রকল্প বাতিল করে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। ফাইল বা প্রাক্কলন কোনো কিছুই নাই। এটা সম্পূর্ণ ইউনো অফিস থেকে নিয়ন্ত্রণ করা হয়। ওইখানে আদৌ ফাইল আছে না নাই তাও আমার জানা নাই। প্রকল্পগুলো আসলে ওই ধরনের গুরুত্বপূর্ণ ছিল না, তো এই জন্য আমাদের জনপ্রতিনিধিরা নতুন করে আবার প্রকল্প সাবমিট করেছে গত 10-12 দিন আগে। দেখি আমরা আমাদের যে এডিবির যে নতুন করে আবার করব। প্রকল্প বাস্তবায়ন কমিটির কর্মকর্তা সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বদলির কারণে তিনি বিষয়টি জানেন না। আর কোন প্রকল্পে কি হয়েছে এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানিয়েছেন সে সময় দায়িত্বে থাকা প্রকৌশলী আয়েশা আক্তার। প্রকল্প কি সেই জিনিসটা তো আমি বুঝতেছি না, আমি পরে আপনার সাথে যোগাযোগ করতেছি, যেহেতু আমি সাইটে আছি পরে কথা বলছি এই ব্যাপারে আপনার সাথে। এখন অদ্যাবধি এই কাজগুলো কিভাবে বা কি অবস্থায় আছে সেটা বর্তমান ইউনোই ভালো বলতে পারবেন। একই অর্থবছরে পুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস, বাসভবন এবং প্রাণী সম্পদ অফিস সহ 3,22 লাখ টাকার প্রকল্পেও অনিয়মের অভিযোগ রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যবসার প্রলোভনে অপহরণের শিকার 3 শ্রীলঙ্কান নিজ দেশে ফিরেছেন। শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেন তারা। এদের মধ্যে 2 জন স্বামী স্ত্রী এবং অপরজন তাদের ম্যানেজার। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক। এই 3 জনকে বুধবার রাতে বাগেরহাটের
মোল্লাহাট থেকে উদ্ধার করে পুলিশ। বাগেরহাটের শহীদুল শেখ নামের এক ব্যক্তির আমন্ত্রণে গত 22 এপ্রিল বাংলাদেশে আসেন 3 জন। পরে বিভিন্ন স্থানে ঘুরিয়ে তাদের মোল্লাহাটে নিয়ে যাওয়া হয়। পরে তাদের আটকে রেখে শ্রীলঙ্কায় পরিবারের কাছে $5 লাখ মুক্তিপণ চাওয়া হয়। অপহৃতরা $2.5 কোটি দিতে রাজি হন বলেও জানায় পুলিশ। স্বজনরা হাই কমিশনের মাধ্যমে পুলিশকে জানালে এই ব্যাপারে তদন্ত শুরু হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার তাদের উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় 4 অপহরণকারীকে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাসপোর্টের তথ্য দিয়ে উড়োজাহাজের টিকিট বুকিংয়ের নিয়মের কারণে দাম এখনও কম। এতে যাত্রীরা স্বস্তিতে থাকলেও ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন আটাপ বলছে, সিন্ডিকেট পুরোপুরি ভাঙা যায়নি এখনও। এজন্য টিকিট বিক্রিতে এয়ারলাইন্সগুলোর উপর নজরদারি প্রয়োজন। এতে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। গেল ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে ঢাকা থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের নানা গন্তব্যে বিমান টিকিটের দাম বেড়ে যায় 90,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। গ্রুপ বুকিং স্কিমের অধীনে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কিনতে হতো প্রবাসী শ্রমিকদের। এমন পরিস্থিতিতে টিকিট বুকিংয়ের পরিপত্র জারি করে সরকার। এরপরই নাটকীয়ভাবে কমতে থাকে টিকিটের দাম, যা এখনও বহাল। দালাল বলছিল যে টিকিটের দাম অনেক বৃদ্ধি হয়ে গেছে, বর্তমানে একটু কম। আমি সিঙ্গাপুর যাচ্ছি, ইউএস বাংলা এয়ারলাইন্স আগে 90,000 ছিল, এখন 60,000 হয়েছিল। আমাদের সাথে লোক গেছে 80,000 85,000 করে কাইটা, আর এখন হচ্ছে 40,000 42,000 পাওয়া যাচ্ছে। এজেন্সি মালিকরা বলছেন, যাত্রীর নাম বিবরণ দিয়ে টিকিট বুকিংয়ের নিয়মের জন্য অতিরিক্ত টাকা নিতে পারছে না সিন্ডিকেটে জড়িত এজেন্সিগুলো, আর এতেই কমছে দাম। এই ধরনের বাংলাদেশে 20-25টা লাইসেন্স আছে, ওরা টিকিটগুলো ব্লক করে রাখে। ব্লক করার কারণে দেখা যায় যে আমাদের বাংলাদেশ থেকে সাধারণ যারা লেবার শ্রেণীর লোক যায়, এদের টিকিটের যে রিয়াদের একটা টিকিটের দাম যদি 50,000 টাকা থাকে, সেটা হয়ে গেছিল 80-90,000 টাকা পর্যন্ত। এ বিষয়ে আটাপ জানায়, এয়ারলাইন্সগুলোর টিকিট বিক্রিতেও সরকারের নজরদারি প্রয়োজন। সেক্ষেত্রে পুরোপুরি ভাঙতে পারে সিন্ডিকেট। পুরোপুরি বন্ধ হয় নাই, আমরা বলবো যে 60 to 70% কমে গিয়েছে। তো এটাকে আরও মনিটরিং করলে আরও এটা কন্ট্রোল করা সম্ভব। এর মধ্যেও কিছু কিছু এয়ারলাইন্স তাদের ফ্লাইট কিন্তু ক্যান্সেল করেছে, কমিয়েছে। তারা কিন্তু যখনই এই সাপ্লাইটা কমে যায়, আমাদের ডিমান্ড কিন্তু আবার বেড়ে যায়। তো সাপ্লাই এবং ডিমান্ডের একটা গেম এখানে তারা প্লে করে। বর্তমানে টিকিট বুকিংয়ে 72 ঘন্টার মধ্যে বরাদ্দ করা না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। গ্রুপ বুকিংয়ের নামে অনেকগুলো টিকিট একসঙ্গে ব্লক করা হলেও 7 দিনের মধ্যে যাত্রীদের বিস্তারিত তথ্য দিতে হয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী রোববার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে পণ্য রপ্তানি করা হবে এই টার্মিনাল থেকে। তবে ব্যবসায়ী বলছেন, প্যাকেজিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব না থাকায় খাদ্য ও কৃষি পণ্য রপ্তানি এখনও বেশ চ্যালেঞ্জিং। 2022 সালে সিলেট বিমানবন্দরে নির্মাণ করা হয় অত্যাধুনিক কার্গো টার্মিনাল, কিন্তু যুক্তরাজ্য সহ ইউরোপের অনুমোদিত প্যাকেজিং ব্যবস্থা না থাকায় এর কার্যক্রম শুরু করা যায়নি। অবশেষে আগামী রোববার চালু হচ্ছে টার্মিনাল। ফলে সিলেট অঞ্চলের কৃষিজ ও হিমায়িত খাদ্যপণ্য, ফুল, হস্তশিল্প, চামড়াজাত সহ বিভিন্ন পণ্য এখন আন্তর্জাতিক বাজারে সরাসরি পৌঁছাতে পারবে। এতে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। আমরা আসলে খুবই আনন্দিত এবং সিলেট চেম্বারের দীর্ঘদিনের দাবি ছিল এটা। আমরা এটা নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে অতীতে এটা নিয়ে যোগাযোগ করেছি এবং চেষ্টা করেছি এখানে সিলেট থেকে একটা কার্গো বিমান চালু করার জন্য। প্রথম ধাপে স্পেনে 60 মেট্রিক টন গার্মেন্টস পণ্য রপ্তানির মাধ্যমে কার্গো টার্মিনালের যাত্রা শুরু হবে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন টার্মিনাল রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। স্পেন তো শুধু স্পেনের জন্য, সে আবার যারা ফিদার আরও কোরিয়ার সাব করে ডিস্ট্রিবিউট করতে পারে, নেদারল্যান্ড পাঠাতে পারে, জার্মানি পাঠাতে পারে। টার্মিনালের প্যাকেজিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব দ্রুত চালুর দাবি ব্যবসায়ীদের। স্থানীয় কোনো ল্যাবও নাই, কোনো প্যাকেজিং সিস্টেমও নাই। আমার মনে হচ্ছে সরকার এই উদ্যোগ গ্রহণ করতেছে, আমি স্বাগত জানাই। সাথে সাথে সিলেটে একটা প্যাকেজিং সিস্টেম এবং ল্যাবের ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। ওসমানী বিমানবন্দরে এরই মধ্যে আন্তর্জাতিক মানের কার্গো ওয়্যারহাউস নির্মাণ করা হয়েছে। দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি বসানো হয়েছে অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র গরমে হাঁসফাঁস করছে চুয়াডাঙ্গা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে গরম, বাতাসেও মিলছে না স্বস্তি।
গত কয়েকদিনে তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গরমের কারণে বয়স্কদের পাশাপাশি চিকিৎসা নিতে আসছে শিশুরাও। গরমজনিত রোগে আক্রান্ত হয়ে 400-র বেশি রোগী চিকিৎসাধীন হাসপাতালে। নার্স ও চিকিৎসক কম থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। অতিরিক্ত গরমের চাপে ছেলেপিলে এখন অসুস্থ হয়ে যাচ্ছে, এখন ডায়রিয়া হয়েছে। কাল থেকে একবার এখনো ছেলেপিলে সুস্থ হয়নি। আমি আজ 3-4 দিন থেকে আজকে এই গরমে, অতিরিক্ত গরম, ঠান্ডা, জ্বর, কাশি। হাসপাতালে ডায়রিয়া, পেটে ব্যথা বা বমিতে আক্রান্ত হয়ে অনেক রোগীর চাপ আমাদের সামলাতে হচ্ছে এবং এক কথায় আমাদের সদর হাসপাতালে, বিশেষ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জনবল সংকটের কারণে আমাদের এই রোগীদের ব্যাপক চাপ সামলাতে আমাদেরকে হিমশিম খাওয়া লাগছে। রাজশাহী বিভাগসহ 6 জেলায় তাপপ্রবাহ বইলেও ভিন্ন চিত্র ঠাকুরগাঁয়ে। বৈশাখেও রাত থেকে ভোর পর্যন্ত থাকছে ঘন কুয়াশা। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল 6টায় জেলাটিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়ছে। অসময়ের এই শীত দেখে অবাক কৃষক। তাদের দাবি, ঘন কুয়াশায় ফসলের ক্ষতির শঙ্কায় তারা। গত 3 এপ্রিল থেকে ঠাকুরগাঁয়ে রাতের শীত ও দিনে থাকছে গরম। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, পরিবেশ দূষণ ও প্রয়োজনের তুলনায় গাছপালা কমে যাওয়ায় এই বিরূপ পরিস্থিতি। জামালপুরে 70 বছর বয়সী তমিজউদ্দিন, এরই মধ্যে 11 বার তার বসতভিটা কেড়ে নিয়েছে যমুনার ভাঙন। নতুন করে সেই একই আতঙ্কে তিনি সহ দেওয়ানগঞ্জবাসী। গত 1 মাসে নদীতে বিলীন তাদের অর্ধশত বসতবাড়ি সহ ফসলি জমি। ভাঙন হুমকিতে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক স্থাপনা। আসছে বর্ষায় একই অবস্থায় পড়তে পারেন কমলগঞ্জে ধলাই তীরের শতাধিক পরিবার। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগ নির্ণয়ে 26টি নতুন মেশিন স্থাপন করা হয়েছে। প্রতিদিন 1000 রোগ নির্ণয় পরীক্ষা করা হচ্ছে হাসপাতালে। খরচ হচ্ছে সর্বনিম্ন 20 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত। তবে প্যাথোলজি বিভাগে ডাক্তার ও মেডিকেল টেকনোলজিস্ট বাড়ানোর দাবি রোগীদের। বরিশাল শেরেবাংলা মেডিকেলে এপ্রিলের শুরুতে স্থাপন করা হয়েছে ইটিআই 4 রঙের ড্রপার আল্ট্রাসোনোগ্রাম, ডেন্টাল এক্স-রে সহ রোগ নির্ণয়ের অত্যাধুনিক 26টি মেশিন। এতে সর্বনিম্ন 20 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা খরচ হচ্ছে রোগীদের। পরীক্ষা নিরীক্ষার জন্য ডায়াগনস্টিকগুলো খরচ হতো 200 থেকে 4500 টাকা। কম খরচে আধুনিক মেশিনে রোগ নির্ণয় পরীক্ষা করতে পেরে খুশি রোগীরা। খুবই কম টাকায় আমরা টেস্ট করাইতে পারতেছি। আমরা এখানে আরও একটু ম্যান পাওয়ারটা বাড়ানো চাই। সরকার থেকে যদি একটু ম্যান পাওয়ারটা বাড়ায় দেয় আমরা আরও উপকৃত হব। নতুন মেশিনগুলো আসার পরে রোগীদের ভোগান্তি অনেক কমে গেছে। আমরা এখানে প্রতিদিন 300-400 পেশেন্ট এবং সহস্রাধিক টেস্ট দৈনিক করে থাকি এবং কাজের ক্ষেত্রে এই মেশিনগুলো আসায় আমাদের অনেক সুবিধা হয়েছে। তবে প্যাথোলজি বিভাগে ডাক্তার ও টেকনোলজিস্টের 60 জনবলের বিপরীতে আছে 26 জন। আধুনিক যন্ত্রপাতি থাকার পরও রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। আমাদের প্রশিক্ষিত আরও জনবলের দরকার, সেটাও দরকার এবং রিয়েজেন্ট সাপ্লাইটাকে আসলে নিশ্চিত করতেই হবে, না হলে আমরা রোগীকে কন্টিনিউয়াস সেবাটা দিতে পারবো না। নতুন নিয়োগ না পাওয়া পর্যন্ত স্বল্প জনবল দিয়ে সেবা চালিয়ে যাওয়ার পরামর্শ হাসপাতালের পরিচালকের। আমরা যারা নিজ উদ্যোগে ট্রেনিং করি, বিভিন্ন আমাদের যে প্রতিষ্ঠান ডেভেলপ করছে, আমরা অনেক সময় নিজেরা সিস্টারদেরকে পাঠাই বা প্যারামেডিকদেরকে পাঠিয়ে কিন্তু আমরা লোকালি ট্রেনিং করে নিই। ওরা এসে ট্রেন অফ দ্য ট্রেনার্স, ওরা সে নিজের লোকদের আমাদেরকে শেখায়। এইভাবে কিন্তু আমরা চলতেছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন অন্তত 6000 রোগী সেবা নিতে আসছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সার, কীটনাশক ও শ্রমিকের খরচ বেশি হওয়ায় ধান, গম ইত্যাদি ফসলের পরিবর্তে বিভিন্ন ফল চাষে ঝুঁকছেন নাটোরের বেশিরভাগ কৃষক। এতে লাভের পরিমাণও বেড়েছে বলে দাবি তাদের। এই অবস্থা চলতে থাকলে নাটোরে খাদ্যশস্য উৎপাদন কমে গিয়ে বিরূপ প্রভাব পড়তে পারে অর্থনীতিতে। নাটোরের একদিকে হালতি বিল, অন্যদিকে চলন বিল। বর্ষায় বিলগুলো পানিতে টইটম্বুর থাকলেও শুকনো মৌসুমে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান, গম, পাট সহ বিভিন্ন ফসল আবাদ হতো।
তবে এখন পাল্টে গেছে সে চিত্র। কৃষকরা রবি শস্যের বদলে আবাদ করছেন আম, লিচু সহ বিভিন্ন ফল। কৃষকরা জানিয়েছেন রবি শস্য আবাদে দিন দিন খরচ বেড়েই যাচ্ছে, তবে সে তুলনায় তেমন লাভ হয় না। আবহাওয়ার প্রভাব, কীটনাশকের মূল্যবৃদ্ধি, সার ও শ্রমিকের সংকটে হিমশিম খেতে হয় কৃষকদের। অন্যদিকে আম, লিচু সহ বিভিন্ন ফল আবাদে লাভ হয় বেশি। আবাদ করতে যা সার পাচ্ছি না, সার নিতে গেলে অনেক ডিলার কাছে গেলে পারে ওই সরকারি সার নাই। কৃষিকাজে লোকজন খাটাইয়া কাজ করব, সেই খাটায় গেলে আমাদের টাকা পয়সা আরো বেশি খরচ হচ্ছে। কোনো ফসল করে লাভবান হতে পারতেছি না, তাই আমরা এখন এই লেবু বাগান, লিচু বাগান করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করতেছি। জেলা হর্টিকালচার সেন্টারের হিসাব বলছে 2021-22 অর্থ বছরে ফল চাষ হয়েছিল 9,862 হেক্টরে। প্রতি বছর ধাপে ধাপে বেড়ে এখন 11,000 হেক্টরের বেশি জমিতে আবাদ হচ্ছে বিভিন্ন ফল। মূলত আম, যেটি অসময়ে আবাদের জন্য উৎসাহিত করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটিও এসছে যেগুলো অসময়ে আবাদ হচ্ছে এবং অসময়ে আবাদ হওয়ার জন্য কৃষকরা দাম পাচ্ছে। তবে সারের সংকট নেই বলে দাবি কৃষি বিভাগের। আর এ নিয়ে কেউ কারসাজি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ডিলাররা অধিক মূল্যে যে সার বিক্রি করে এই ধরনের কোনো অভিযোগ বা কোনো রকমের কোনো কমপ্লেইন আমাদের কাছে আসেনি। যদি আমরা এই ধরনের কোনো অভিযোগ পাই সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। চলতি বছর নাটোরে ধান, গম, পাট সহ অন্যান্য ফসলের আবাদ হয়েছে 1,57,000 হেক্টর জমিতে। গেল 4 বছরে কমেছে 2,000 হেক্টর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙনে আতঙ্কিত এলাকার মানুষ। 1 মাসে ভাঙনে নদীর গর্ভে বিলীন হয়েছে অর্ধশত বসতবাড়ি সহ ফসলি জমি। ভাঙন হুমকিতে আছে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক স্থাপনা। এদিকে আসছে বর্ষায় মৌলভীবাজারে কমলগঞ্জে ধলাই নদীর ভাঙনে ঝুঁকিতে শতাধিক পরিবার। জামালপুরের দেওয়ানগঞ্জের চর ডাকাতিয়া গ্রামের বাসিন্দা তমিজউদ্দিন একবার দুবার নয়, তার 70 বছর বয়সে যমুনা নদী বসত ভিটা কেড়ে নিয়েছে 11 বার। আমি 11 বার বাড়ি ভাঙছি। ভাঙার পরে এখন যে জায়গায় আছি এই 10-15 দিনের মধ্যে জায়গাও থাকবে না। তমিজ ছাড়াও 28 মার্চ থেকে 5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে নদীতে বিলীন হয়েছে অর্ধশতাধিক বসত বাড়ি ও কয়েক একর ফসলি জমি। ভাঙনের হুমকিতে মসজিদ, মাদ্রাসা সহ 3 শতাধিক বসত বাড়ি। এই স্কুল আছে, স্কুলটা ভেঙে যাবে। বিভিন্ন সময় বিভিন্ন জন এসে বাজেটের আশ্বাস দিয়ে গেলেও আজ পর্যন্ত তেমনভাবে কেউ কাজ করে নাই। ভাঙন এলাকায় 10,000-এর বেশি জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। সমীক্ষা প্রতিবেদন পেলেই স্থায়ী প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান কর্মকর্তারা। একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডির রিপোর্ট অনুযায়ী স্থায়ী প্রকল্প এই এলাকায় গ্রহণ করা হবে। তখন এই অঞ্চলের নদী ভাঙন থেকে মানুষজন রক্ষা পাবে বলে আশা করা যাচ্ছে। এদিকে আসছে বর্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে ভাঙনের ঝুঁকিতে শতাধিক পরিবার। তারা বলছেন টেকসই সমাধান না হওয়ায় প্রতি বর্ষায় ভাঙনের কবলে পড়ে ধলাই নদী। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর 12টি স্থানে সংস্কারের কাজ চলছে। ধলাই নদীর ভাঙনের শিকার হওয়ার কারণে আমরা বছর বছর শুধু এদিকে সরি। সব ভাঙ্গা মিশে গিয়ে ভাঙ্গে। 13টা পয়েন্টে আমরা অলরেডি মেরামত কাজ চলমান আছে। এছাড়াও আমাদের আরো 5টা পয়েন্টে ঝুঁকি আছে। আমাদের এই ঝুঁকিপূর্ণ অতিরিক্ত ঝুঁকিপূর্ণ 5টা পয়েন্ট আছে। এগুলো আমরা মেরামত করার জন্য অলরেডি আমরা প্রস্তাবনা প্রেরণ করছি। এলাকাবাসীরা জানান উপজেলার করিমপুর, শিমুলতলা, নারায়ণপুর, বড়গাছা সহ 20টি পয়েন্টে ভাঙনের ঝুঁকি সবচেয়ে বেশি। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।